নমস্কার বন্ধুরা। সবথেকে বড় কথা হলো বিজেপি হেরে গেছে বাংলাতে। আর এর থেকে বড় খবর আমার মনে হয় বাঙালির কাছে আর কিছু হতে পারে না। কেননা বাঙালিরা যেটা পছন্দ করে তাদের রুচিবোধে এটা বোঝা গেল যে তাদের রুচিবোধটা কোথায় আছে। ঠিক আছে, একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তোমরা আমাদের ভালো করতে চাও, আমরা তো ভালো চাই না। আমরা তো ওই 500 টাকা 1000 টাকাতেই অনেক খুশি, আমাদের অত বেশি কিছু আশা নাই। আমাদের বাড়িতে কারো যদি শরীর খারাপ হয়, ওই বাড়িতে চিকিৎসার বিনিময়ে মারা যাক, কিন্তু আমাদের ওই 1000 টাকাই লাগবে। আমাদের রাস্তাঘাট খারাপ থাকুক, তাতে আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাতায়াত করার সময় অসুবিধা হোক, কোনো কিছু হোক, তাতেও আমরা রাজি, কিন্তু আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে 500 থেকে 1000 টাকা প্রতি মাসে লাগবে। আমাদের সব কিছু বিক্রি হয়ে যায়, আমাদের রাজ্যের কোনো কাঠামো তৈরি না হোক, কিন্তু প্রতি মাসে আমাদের 1000 থেকে 500 টাকা থেকে 1000 টাকা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসা দরকার। এই যে নাকি আমাদের বাংলার মানুষের ভাবনা চিন্তা। আর যাদের ভাবনা চিন্তা এতটা নিচু, তারা কোনোদিন উঁচু হতে পারে? কথা বলা হয় যে যদি ভাবনা চিন্তা উঁচু থাকে, তার থেকে একটু নিচু লেভেলে থাকলেও অনেকটা উন্নতি সম্ভব আছে, কিন্তু যার ভাবনা চিন্তাই নিচু, তাকে উঁচু লেভেলে পৌঁছানো কোনো দিনও সম্ভব নয়। তা আমাদের বাংলার মানুষের এই ক্ষমতা নেই। তারা যে যে আসনে যেসব মানুষদেরকে বসিয়েছে, এতে ভাবতেই অবাক লাগে যে বাংলার মানুষের মানে রুচিবোধটা এতই নিচু, এত জঘন্য। একটা জিনিস ভাবো যে কৃষ্ণনগরের যে প্রার্থী ছিল তৃণমূলের, মহুয়া মৈত্র, তাকে জিতিয়ে দিয়েছে, তারপর লাখ লাখ ভোটে। মানে মানা যায়, ভাবা যায় যে ওর মতো একটা নোংরা মহিলা যে মানে সংসদে ঢুকে কি না করেছে, নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে মিলে এই যে সাংসদের যে পাসওয়ার্ড ছিল সেগুলো বিলি করেছে। মানে একটা ভারত বিরোধী তো আছেই, তারপরে আবার একজন মানে নেতা হিসেবে যে কাজগুলো ছিল, কৃষ্ণনগরের বাসিন্দারা কি পেয়েছে? তার হাত ধরে কোনো কিছু পেয়েছে? তার শুধু চেহারাটাই আছে, আর কিছু আছে? সে একটা বিদেশে থাকা মহিলা, সে দেশকে অতটা ভালোবাসবে না, সে বিদেশের কালচারটাকে পছন্দ করে। সে বিদেশে গিয়ে কি না কি করেছে কে জানে? কেউ জানে? সে উচ্চশিক্ষিতরা আমাদের কাছে ততটা দরকারি না যতটা আমাদের কাছে ডেভেলপটা জরুরি। সে উচ্চশিক্ষিত হতে পারে, সে উচ্চশিক্ষিত তার নিজের ডেভেলপের জন্য করেছে। সে থরি না নিজের রাজ্যের, নিজের জনগণের জন্য সে এতটা উচ্চশিক্ষিত হয়েছে, না, সে তার নিজের ডেভেলপের জন্য। কিন্তু আমাদের মানে বঙ্গবাসীর জন্য কি করেছে সেইটা হলো দেখার বিষয়। একজন মূর্খ হয়েও যদি দেশের জন্য কাজ করে, সেই আমাদের কাছে গ্রহণযোগ্য। আর যে উচ্চশিক্ষিত অথচ সে আমাদের জন্য কিছু নয়, তার উচ্চশিক্ষিত আমাদের কাছে কোনো ভ্যালুয়েবল না। সে হতে পারে তার জন্য ব্যক্তিগতভাবে সে উচ্চশিক্ষিত, তার সেটা একটা পার্সোনালিটি, কিন্তু সেই পার্সোনালিটিটা সবসময়ের জন্য যে জনগণের কাজে লাগবে সেটাও কিন্তু নয়। এই দিকে অন্যদিকে এই যে কি বলবো, যাদবপুরে যাকে প্রার্থী করা হয়েছিল সায়নী ঘোষ, সেই সব মহিলাকে জিতিয়ে দেওয়া হলো লাখ লাখ ভোটে। ভাবা যায় মানে মানুষের রুচিবোধটা কতটা নিচে নেমে গেছে। মানে ভাবতেই অবাক লাগে যে পশ্চিমবঙ্গবাসী এরকম, যে আমাদের পরম পূজ্য ভোলেনাথ শিব, তার উপরে এতটা নোংরা কটূক্তি করেছে, কটু মন্তব্য করেছে, তার ফটো এইভাবে ভাইরাল করেছে। মানে কারো তো অজানা নেই, মানে কারো অজানা নেই, সমস্ত কিছুই সব ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, সবাই দেখেছে। তারপরে কি করে সম্ভব? আমি তো ভাবতেই পারি না। আর এই আমাদের রচনা ব্যানার্জি, যে গরু রচনা বলতে বলতে দুধের রচনা, সবুজ ঘাসপালা দিয়েই তার ভোটের যাত্রা শুরু করলো, তার রাজনীতি যাত্রা করলো, আর সে জিতে গেল। অথচ যে প্রার্থীটা বছরের পর তার মধ্যে এক্সপিরিয়েন্স আছে মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয়, 2-4 টাকা দিলেই যে তার মানুষের পাশে দাঁড়ানো হয় তা না। আমার রাজ্যের উন্নতি হলে আমার রাজ্যবাসীরও উন্নতি হবে, তারা সেই জিনিসটা কখনোই ভাবে না। ভালো একটা রাস্তাঘাটের ব্যবস্থা আছে, ভালো একটা হাসপাতালের ব্যবস্থা আছে, যতক্ষণ কেন্দ্র সরকার থেকে কোনো রাস্তাঘাট না করে দেওয়া হয়, কোনো হাসপাতাল স্কুল না করে দেওয়া হয়, তাহলে আমাদের রাজ্যে এইসব জিনিস হয়ই না। এই যে টাকাগুলো যায় কোথায়? তারপরে আমাদের মমতা ব্যানার্জি সবাইকে চাকরি দিয়ে দিয়েছে 100 দিনের কাজ। আমাদের পড়াশোনা শিক্ষিত ছেলে মেয়েদের চাকরিটা কি 100 দিনের কাজের মধ্যে আসে? একটু ভেবে দেখুন এইসব জিনিস। কাউকে বসানোর আগে তার বিচার ব্যবস্থা করা দরকার। আর দ্বিতীয়ত কি, এইটা সব কিছুই একটা দিকে যাওয়া যায়, আরেকটা বিষয় কি, এইটা কোনো বিধানসভার ভোট ছিল না যে মমতাকে জিতিয়ে আমাদের বিধানসভাতে 500 টাকা আর 1000 টাকা নিতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে। এইটা ছিল লোকসভার ভোট, যেখানে প্রধানমন্ত্রী নির্দিষ্ট হবে কি কে প্রধানমন্ত্রী হবে। মনে করো একটা জিনিস, যে যেখানে কংগ্রেস সরকার যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে দেশের কি অবস্থা হবে? প্রতিটা জায়গায় জয় শ্রীরাম ধ্বনির বদলে পাকিস্তান জিন্দাবাদের ধ্বনি শোনা যাবে। ভাবা যায় একটা জিনিস,
পাকিস্তানের সঙ্গে ভারতের কি সম্পর্ক এইটা মনে হয় জানতে কারো বাকি নাই। ছোট বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই জানে যে পাকিস্তান ভারত আর কেমন সম্পর্ক, তারা কতটা দুশ্মনের সম্পর্ক। কিন্তু তাকে সেই রাজীব গান্ধী না সরি রাহুল গান্ধীকে জেতানোর জন্য এই স্টেপ নেওয়া হলো। সবাই জানে এটা লোকসভার ভোট ছিল। এখানে মমতাকে সবাই, আমি মানলাম যে মমতার 100 দিনের কাজ, লক্ষ্মীর ভাণ্ডারের সবাই মানে কি বলবো অভ্যস্ত হয়ে গেছে, ওইসব পেয়েই তারা অনেক খুশি। এখানে তো ওইটা যেত না। এখনো 26 সালে 2025 থেকে 26 সালে মমতাকে চেঞ্জ করার জন্য ভোট আসতো, সেটা হতো বিধানসভার ভোট। কিন্তু সেই ভোটটা না, এখানে জেতার কথা ছিল মোদী সরকারের, আর সেইটাও বুঝলো না সবাই। মানে ভোট দিয়ে দিলে 100 টাকার 500 টাকার 1000 টাকার জন্য। ছি 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 ছি, এরকম মানসিকতা ভাবতেই অবাক লাগে যে আমার বাংলা, আমার সেই বাংলাভাষীর মধ্যে এইরকম জিনিস তৈরি হয়ে গেছে। শেখ শাহজাহান নামের যে দুষ্কৃতিটা, যে শয়তানটাই এইভাবে বাংলাকে জর্জরিত করে দিয়েছে, বাংলাকে মানে জ্বালিয়ে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করেছে। যদি কোনো কারণে পশ্চিমবাংলা থেকে মমতা সরকার উঠে যাওয়ার পরিস্থিতি হয়, তাহলে সে বাংলাটাকেই ধ্বংস করে দেবে। সেই মানুষের প্রতি এত সহানুভূতি, ঘরের মা বোনদের নিয়ে সে ক্লাবের মধ্যে যেসব দুষ্কৃতীদের দুষ্কর্মগুলো করেছে তাকে সাপোর্ট, মানে ভাবা যায়। রেখা পাত্রকে ভোটের বদলে সেখানকার কাকে জিতিয়ে দেওয়া হয়েছে, তাও এত লাখ লাখ ভোটে। মানে তাহলে মানুষের রুচিবোধটা আমি বুঝতে পারছি না। এখন অনেকেই বলবে যে এটা তো জবরদস্তি করা হয়েছে। আমি যদি চাই, জবরদস্তি আমাকে কে করতে পারে? মানে ভোটের বুথের বাইরে হুমকি দেওয়া হচ্ছে, ভোট দেওয়ার সময় তো আর কেউ হুমকি দেয় নাই। আমি কাকে ভোট দিচ্ছি কে জানবে? আর যত রকমের বিপ্লব হয়, বিপ্লবের মাধ্যমেই পরিবর্তন হয়। তোমাদের বিপ্লব করা দরকার ছিল, ঠিক আছে? এই যে যে জিনিসগুলো হলো, মানে আমি একটা জিনিস বুঝে পারি না। সবাই বলবে বিজেপির পা চাটা মানুষ, বিজেপির সাপোর্টার, অন্ধভক্ত, অনেক কিছু বলার বিষয় আছে। এমন একটা মানুষের অন্ধভক্ত হওয়াও ভালো যে আমাকে সঠিক দিশায় নিয়ে চলে যাবে, দেশকে সঠিক জায়গায় পৌঁছানোর দায়িত্ব যে রাখে, সে ওইরকম মানুষের অন্ধভক্ত হওয়া অনেক ভালো, ঠিক আছে? আর আমার রাজ্যটাকে, আমার পশ্চিমবাংলার রাজ্যটাকে যে কোন কলুষিতে নিয়ে যাচ্ছে, যেভাবে নোংরা রাজনীতিতে পরিণত করেছে, যেভাবে ডেমোক্রেসি শেষ করে দিয়েছে, যেভাবে ডিক্টেটর নিয়ে চলে এসেছে, সেটা একবার ভাবুন। যে আমাকে ভোট দিতে গেলে তার হয়ে ভোট দিতে হবে, সে যেখানে বলবে তাকে। এটা কোনো কথা হলো? আমি একটা ডেমোক্রেসি রাজ্যে, ডেমোক্রেসির দেশে বাস করি, সেখানে আমার কাকে ইচ্ছা আমি তাকে ভোট দেবো, কাকে আমি সরকার নির্ধারণ করবো সেটা আমার ব্যক্তিগত। সেইখানেও কারো মানে জোর জবরদস্তি চলবে, এটা কোনো ডেমোক্রেসির মধ্যে থাকে? এইটাকেই বলে ডিক্টেটর। অনেক ভিডিও তো দেখলাম যে ডিক্টেটরশিপ কাকে বলে, আমাদের মোদী সরকারকে ডিক্টেটর বলেছে। এখন পুরো ক্লিয়ার হয়ে গেল, না ইভিএমে কোনো প্রবলেম আছে, না ভারতের সরকারের কোনো প্রবলেম আছে, না ভারতের সরকার ডিক্টেটর, আর না ইভিএম হ্যাক হতে পারে। তাহলে এইখানে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেল। তারপরেও এখন যদি কোনো কারণে মোদী সরকার কোনো কারণে ভালো রেজাল্ট করতো, তাহলে সবাই ইভিএমের উপর দোষ দিত। কিন্তু এখন মমতা জিতে গেছে, কিন্তু ইভিএম ঠিকঠাক কাজ করছে। মানে কেমন একটা মানুষের ভাবনা চিন্তা, ভাবা যায়? ভাবতে অসুবিধা হয়, কি কষ্ট হয় যে আমাদের বঙ্গবাসী এতটা নিচে নেমে গেছে, তারা 500 টাকায় বিক্রি হয়ে যেতে চলছে। আর এইখানে আমি কিছু কিছু জায়গায় ভুলটা ধরতে পেরেছি যে কি করে বিজেপি হেরে গেল। অ্যাকচুয়ালি আমাদের যে প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন একজন হিন্দিভাষী, যার কথাবার্তা হিন্দিতে হয়। আর আমাদের বঙ্গবাসী হলো মূর্খ, যেখানে তারা বাংলাটাই বলতে তাদের অসুবিধা হয়। আমি কিছু কিছু ভিডিওতে দেখেছি, তাদেরকে যেভাবে বোঝানো হয়েছে যে মোদী সরকার 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, তা আমাদের মমতা পিসি সেখানে গিয়ে বিপ্লব তৈরি করবে, ধর্ণা ধরবে, আমাদের জন্য এত কিছু করছে, তা তোমরা সাথ দেবে তো? হ্যাঁ আমরা দেব। মানে তারা পুরো ঘটনাটাই জানে না যে বাংলার উপরে কিভাবে কি চলছে। সরকারের তরফ থেকে, কেন্দ্র সরকারের থেকে সমস্ত কিছুই আসে, কিন্তু আমাদের রাজ্য সরকার সেটা ভাগ বাটোয়ারা করে নেয়, আর সাধারণ মানুষের কাছে এক বিন্দু পর্যন্ত ঠিকঠাক পৌঁছাতে পারে না। যার জন্য আমাদের প্রধানমন্ত্রীর নামটা কেউ জানতেও পারে না যে এটা প্রধানমন্ত্রীর একটা স্কিম, ঠিক আছে? এইটা প্রধানমন্ত্রীর থেকে আনা হয়েছে। যে মোদি আবাস যোজনা, এই যে আবাস যোজনা থেকে যে ঘরগুলো পেয়েছে, তার উপর যেভাবে তৃণমূলের নেতারা যেভাবে পয়সা আদায় করেছে, সেটা তো কারো অজানা নাই। যার বাড়িতে ঘরটা পেয়েছে সে তো জানে যে তৃণমূলের লোকেরা কিভাবে এসে তাদের উপর থেকে চাঁদা আদায় করেছে, যে ঘর তখনই দেবো যদি এত টাকা দেওয়া হয়, কমিশন খেতে হয়। কেন তোর হাত পা নিয়ে তুই কাজ করতে খেতে পারিস না? তৃণমূলের নেতারা এত টাকা মারার পরেও যখন কেন্দ্র সরকার থেকে কিছু আসে একটা সাধারণ মানুষের জন্য, সেইটার থেকেও তারা ভাগ বসায়।
তাহলে কিভাবে আমাদের রাজনীতিটা চলেছে, মানুষ কি এগুলো বোঝে নাই? আজকে বঙ্গবাসী বুঝলো না, আর এর জন্য তাদেরকে অনেক বেশি খারাপ পজিশনে পৌঁছে যেতে হবে। তারপরে যখনই এই ভোটের রেজাল্ট বের হচ্ছিল, তখন নিচে কতগুলো দেখলাম পাকিস্তান জিন্দাবাদের পতাকা প্লাস পাকিস্তান জিন্দাবাদ লেখা উঠছে। তাহলে আমাদের পশ্চিমবাংলাটাকে তো পাকিস্তান বানিয়ে দিচ্ছে। মানুষ এইটা দেখে নাই, যার ভয়ে সবাই মোটামুটি এক এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয়ে যায়, নিজের বাড়ি ঘর ত্যাগ করে চলে আসে, যে যেখানে আমরা শান্তিভাবে থাকবো, সেই শান্তিটাও নিজেদের ব্যাঘাত ঘটিয়ে দিচ্ছে। ভাবা মানে অবাস্তব হয়ে যাচ্ছে যে বাংলার মানুষের রুচিবোধ এতটা নিচে নেমে গেছে, তারা একটা জাতিকে খুশি করার জন্য এই অবস্থায় নেমে গেল। তৃণমূলের নেতা নেত্রীদের তো কাজই এটা, যে আমাদের ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আমাকে যদি এখনই মুসলিম হতে বলে আমি এখনই মুসলিম হতে যাই, সেটা তো ইফতার পার্টি দেখে সবাই বুঝতেই পেরে গেছে। আর অন্যদিকে মোদী সরকারকে বলা হয় সে ধর্মের রাজনীতি করে। কোনো সময় দেখেছেন যে ভোট পাওয়ার জন্য আমাদের মোদী সরকার, হ্যাঁ, কোনো সময় মাথায় জালি টুপি কোনো ইফতার পার্টি কোনো কিছু করেছে? কে করেছে সেটাও সামনেই প্রমাণ, সবাই দেখেছে যে আমাদের মমতা দিদি আর তার যে বাহিনীগুলো রয়েছে, তার যে নেতা মন্ত্রীগুলো রয়েছে, তারা তো ইফতার পার্টি কোরবানি মানে সব কিছুতে সুন্দরভাবে অ্যাটেন্ড করে। তাহলে ধর্মের রাজনীতি কারা করে? এগুলো বোঝার বিষয় আছে। ঠিক আছে, যাদের 500 টাকা 1000 টাকা তাটা দামি হয়ে গেছে, তাদের ছেলে মেয়ের কথাটা একটু ভেবে দেখুন। তারা কিন্তু সবসময়ের জন্য বিদেশেই থাকে, কোন সময় কার কী হবে তারা কোনোদিনও বোঝে না। কেন এতটাই যখন তারা সাপোর্টার, 500-1000 টাকায় যদি সংসার চলে যাবে, তাহলে ছেলে মেয়েকে বিদেশে পাঠানোর কোনো দরকার হয় না, বাড়িতে রেখে দেওয়া যায়। কেননা বিদেশে তাদেরকে যে কষ্ট সহ্য করতে হয়, আমি তো বিদেশে থাকি, আপনি তো জানি যে বিদেশে এসে মানুষকে কী করতে হয়, কতটা কষ্ট করতে হয় দিনের পর দিন। তারা সন্ধ্যের পরে গিয়ে বাড়ির কথা মনে করে দু চোখের জল ঝরায়, যে আজকে আমরা এত কষ্টে রয়েছি শুধু এই একটা সেন্টারিং কাজের জন্য। একটা ভালো কাজ করছে তা কিন্তু নয়, ভালো একটা পজিশনে কাজ করলে তাও মানা যেত যে ভালো পজিশনে কাজ করছে, আর তার জন্য বিদেশের থেকে ভালো টাকা ইনকাম করছে তাও না। এটা সেন্টারিং কাজ, লেবারের কাজ করার জন্য আজকে আমাদের পশ্চিমবাংলা থেকে চলে আসতে হয়েছে বিদেশে। সেই বিদেশে থেকে দিনের পর দিন কীভাবে কষ্ট করে, খাবার ঠিকঠাক না খেয়ে আমরা কষ্ট করে কেন সেই 1000 টাকা 500 টাকায় আমাদের সংসার চলে না? কেন চলবে না? যদি আমাদের সরকার আমাদের জন্য এতটাই ভেবে থাকে, তাহলে আমাদের বিদেশে আসার কোনো দরকারই ছিল না। এগুলো বাংলার মানুষরা বোঝে না, তারা 500 টাকাতে খুশি হয়ে গেছে। একটা বৌদির ভিডিওতে দেখে হ্যাঁ 500 টাকাতেই খুশি, আমাদের স্বামীর কাছে তো হাত পাততে হয় না। এই জন্যই তো দুরবস্থা, স্বামীর কাছে হাত পাততে হলেই তো সেটাই তো একটা সংসার হতো। তুমি আজকে নিজে এই 500 টাকার জন্য স্বামীর সঙ্গে লড়াই করবে, তুমি কি সংসার করবে? তুমি সংসার করছো নাকি কোনো একটা, কি বলবো, এগুলো বলতে গেলেও অনেক খারাপ লাগে যে রিয়াকশনগুলো দেখা যায় 500 টাকার জন্য মানুষ এতটা উত্তেজিত হয়ে গেছে যে ভাবার বিষয়, মানে এতটা নিচে নেমে গেছে। আজকে কোনো মানুষের অসুস্থতা হলে তারা সঙ্গে সঙ্গে সিএমসি ব্যাঙ্গালোরে চলে আসে, চেন্নাই চলে আসে, দিল্লি চলে যায় চিকিৎসার জন্য। কেন এই হাসপাতালগুলো আমাদের পশ্চিমবাংলায় হওয়া সম্ভব নয়? এইখানেও তো সরকার তারা সেটা করেছে, এখানকার যে মুখ্যমন্ত্রী রয়েছে তারা তো সেই জিনিসগুলো করেছে, আর তারা যথেষ্ট পরিমাণে টাকা ইনকাম করছে। কেন আমাদের মুখ্যমন্ত্রী করতে পারতো না এইসব হসপিটালগুলো? আমাদের বাংলার মানুষ কি এত দূরে আসে, আসার পরে তাদের যে সমস্যাগুলো হয় সেটা তো আরও বড় ব্যাপার। চিকিৎসা করতে এত দূরে কলকাতা থেকে চেন্নাই যদি আসতে হয়, তাহলে কতটা জার্নি করতে হয়, সেখানে পেশেন্টের কি অবস্থা হয়, তারা যে কতটা ধাক্কা নিয়ে সহ্য করে, আসার পরে কেউ বাঁচে না, তারপরে সেই বোর্ডে নিয়ে যাওয়ার জন্য কতটা হয়রানি করতে হয়, কতটা হেনস্থা করা হয়, সেগুলো মানুষ বোঝে না। মানুষ যদি এই বিপদের মুখে পড়ে তবেই গিয়ে সে বুঝতে পারে যে আমরা কোন সরকারের উপরে ভিত্তি করে রয়েছি। 500-1000 টাকাতেই সব কিছু মিটিয়ে গেল নাকি? 500-1000 টাকা খরচা হতে 2 সপ্তাহ 1 সপ্তাহ লাগবে, তাতে আমাদের সংসার চলে যাবে। কষ্ট তো আমাদের করতে হচ্ছে, আগেও মানুষ কষ্ট করেই খেত, তখন তো মানুষের কোনো কিছুতে আটকাতো না। কিন্তু সেই সরকারের কাছ থেকে আমরা কী পাচ্ছি? কোনো সুযোগ সুবিধা, এইটাকে সুযোগ সুবিধা বলে? লক্ষ্মীর ভাণ্ডারের সুযোগ সুবিধা? এটা মানুষকে পঙ্গু করে দিচ্ছে, তোমার যে কার্যক্ষমতা ছিল সেই কার্যক্ষমতাটাকে নষ্ট করে দিচ্ছে। এখানে তোমার পজিটিভ ভালো কিছু হচ্ছে না, তুমি যে কাজটা করতে সেই কাজের থেকে তুমি বিরত থেকে যাচ্ছ। একজন চাষিকে যদি এগিয়ে দেওয়া হয়, সে চাষ করা বাদ দিয়ে যদি এই 100 টাকা 500 টাকায় 500 টাকা 1000 টাকাতে খুশি হয়ে যায়, তাহলে মানুষের খাদ্যাভাব দেখা দেবে। ধীরে ধীরে এই পজিশনগুলো বুঝতে হয় যে সবাই যদি ওটাতে খুশি হয়, তাহলে তো মানুষ কাজকর্ম ছেড়ে দেবে। এই জন্য আমাদের এই উন্নতি না, আমাদের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যর দিকে নজর রাখা উচিত। আমাদের একটা সরকারের কাছ থেকে
স্বাস্থ্য, শিক্ষা আর বাসস্থান এই জিনিসগুলো দেখা উচিত, নাকি আমাদের ওই 500 টাকা 1000 টাকা দেখা উচিত। ঠিক আছে? কারণ বাংলার মানুষদের কবে জ্ঞান ফিরবে জানি না। যারা আমাদের ধর্ম রক্ষার কাজে নেমেছিল, ঠিক আছে? সমস্ত কিছু একদিকে আর ধর্ম রক্ষার একদিকে। সেই ধর্ম রক্ষার বিরোধিতা করে দিল পশ্চিমবাংলার মানুষ। তাহলে কি বোঝা যাচ্ছে যে যাদের ধর্মের নিপত্তি ঘটে, যাদের ধর্ম শেষ হয়ে যায়, তারা কোনো কাজে থাকে না। তাদের মানে পরাজয়, তাদের বিনাশ নিশ্চিত হয়ে যায়। ঠিক আছে? আমাদের ধর্মীয় গীতাতেও বলা হয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্থানং সৃজনমহম। এই জিনিসগুলো বোঝার বিষয় আছে, অনেক আছে, কিন্তু সেটা আমাদের বাংলার মানুষ বুঝতে পারছে না। ঠিক আছে, সময়ের সঙ্গে দেখা যাবে। আজকে আমি বলছি, আরও অনেকেই বলবে। ঠিক আছে, ধীরে ধীরে মানুষ বুঝতে শিখবে, কিন্তু সেই সময় হয়তো সুযোগ থাকবে না। আর এই যে যে আমাদের তানাশাহি, আমাদের মমতা ব্যানার্জি যেভাবে মানুষকে দাবানোর চেষ্টা করছে, আমার মনে হয় না যে বিজেপির পরে কোনো আলাদা দল, আলাদা নেতা এসে এই বাংলাকে বাঁচাবে। তার সেমন ক্ষমতা হতেই দেবে না, কেননা সে কোনো দলকে উঠতেই দেবে না এখানে। ঠিক আছে? আর একটা জিনিস ভেবে দেখো, এই যে যে তৃণমূল এসেছিল, সেও কিন্তু একটা বিপ্লবের মাধ্যমে এসেছিল। আর সেই বিপ্লবের মাধ্যমে তার মধ্যে কিন্তু বাংলা চালানোর মতো কোনো ক্ষমতা ছিল না, তার মধ্যে কোনো ছক ছিল না যে আমার বাংলাটাকে কিভাবে ডেভেলপের দিকে নিয়ে যেতে হবে। তারা শুধু আন্দোলন করে, ছাত্রদের নিয়ে আন্দোলন করে জাস্ট ক্ষমতায় চলে এসেছিল। তাদের মধ্যে কোনো কলাকৌশল ছিল না যে আমরা বাংলাটাকে কিভাবে চালাবো। ধীরে ধীরে তাই তাদের কাছে কোনো যেহেতু ছক ছিল না, বিনা পরিকল্পনায় যেহেতু সরকার পেয়ে গেছিলো, তার জন্য আজকে আমাদের বাংলার এই পরিস্থিতিতে। এই জন্য বলা হয় যে যোগ্যতার থেকে যদি বেশি কিছু পাওয়া যায়, তাহলে তার অপব্যবহারই হয়। এই যে আমাদের মমতা ব্যানার্জির যোগ্যতা ছিল না, তারপরে যখন সে বেশি কিছু পেয়ে গেছে, তার অপব্যবহারটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখি বাংলার মানুষদের কখন এই জ্ঞানটা আসে আর তারা কি পরিবর্তন আনে। পরিবর্তন একমাত্র মানুষই আনতে পারে, কোনো সরকার কিছুই করতে পারে না। এই যে নরেন্দ্র মোদী এখন সরকার থেকে যেতে চলেছে, পরিবর্তনটা কে এনেছে? মানুষ এনেছে। তো মানুষের দ্বারাই পরিবর্তন সম্ভব, অন্য কেউ নয়। নমস্কার।